এখন আমরা যাব এই যে যত অ্যালকেন পড়লাম, অ্যালকেন সিনথেসিস করলাম, সেই অ্যালকেনগুলোর ফিজিক্যাল প্রপার্টিজ কি কি আছে। তো ফিজিক্যাল প্রপার্টিজ হলো মেইনলি যে আমরা যে তোমরা ওই শারীরিক এই পড়ে আসছো কি জানি এই বলি যে কেমিক্যাল প্রপার্টিজ এবং ফিজিক্যাল প্রপার্টিজ দুইটা আলাদা আলাদা প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টিজ বলতে আমরা পড়বো নর্মালি এটার কি ধরনের রিয়াকশন দেয় সেটা, আর ফিজিক্যাল প্রপার্টি হলো যে এটার নিজস্ব কি ক্যারেক্টার আছে সেটা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি অথবা এরকম আরো কিছু আছে কিনা, তো সেগুলো আমরা এখান থেকে পড়বো। তো ফিজিক্যাল প্রপার্টিগুলো আগে পড়ি, তারপরে আমরা কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে যাব। আচ্ছা, তো অ্যালকেনগুলো যা আছে সবগুলোই কিন্তু অলমোস্ট কালারলেস। কালারলেস মানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। তো অ্যালকেনস উইথ দ্য লোয়েস্ট মলিকুলার ওয়েটস আর গ্যাসেস, মানে যেই অ্যালকেনগুলোর মলিকুলার ওয়েট কম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকম এরকম যেগুলোর মলিকুলার ওয়েট কম, যেমন এইটার মলিকুলার ওয়েট কত, আমরা কার্বন CH4 এটা হলো 16, কার্বন 12 আর হাইড্রোজেন 16, হাইড্রোজেন 4, তাহলে 12 আর 4 16, তারপরে এরকম এর পরে আর কি হবে, CH2 অ্যাড হবে প্রত্যেকটার সাথে 12 করে, তাহলে 16 আর 12, তাহলে এটা 28, তারপরে এরকম করে করে কার্বনের সংখ্যা একটা একটা করে বাড়ছে আর দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো এই হলো যে যেই মলিকুলগুলোর অথবা যে অ্যালকেনগুলোর মলিকুলার ওয়েট খুব কম, রিলেটিভলি কম, সেইগুলো কি হয় রুম টেম্পারেচারে গ্যাস থাকে মলিকুলার ওয়েট, আর গ্যাসেস দোজ অফ ইন্টারমিডিয়েট মলিকুলার ওয়েট, যেগুলোর মলিকুলার ওয়েট মাঝামাঝি। মাঝামাঝি মানে এই যে প্রথম কয়েকটা 4টা 5টা বাদ দিয়ে তারপরে যে কয়েকটা আছে, মনে করো 15 16 বা 20 পর্যন্ত, এরপরে যেগুলো আছে তো সেইগুলো 5 থেকে মোটামুটি 20 16 17, তো এই যতগুলো আছে এইগুলো হবে লিকুইড। আর তারপরে আছে যেগুলো সেগুলো হেভি, মানে ওয়াক্সি সলিড, মানে মোমের মতো কঠিন পদার্থ। তবে একটা জিনিস আমরা এখানে বলবো যে এইটা অবশ্য ডেনসিটি শব্দটা বলিনি এখনো, ডেনসিটি বলতে গেলে তখন এটা বলতে হবে, একটু পরেই বলছি। তাহলে এখন আমরা বলি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই যতগুলো আছে এই দেখো এগুলো প্রত্যেকটার আমার নাম দিছি, সাথে ফর্মুলা, তার সাথে বয়েলিং পয়েন্ট। দেখো বয়েলিং পয়েন্ট এটা হলো -162 ডিগ্রি সেলসিয়াস, আর মেল্টিং পয়েন্ট -182 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের রুম টেম্পারেচার কত, রুম টেম্পারেচার থাকে যে 90, রুম টেম্পারেচার কত 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 24 ডিগ্রি সেলসিয়াস এটা আমরা ধরি। তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে যা পাচ্ছি যে এই কম্পাউন্ডের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলোর সবগুলোরই এইগুলোর কি হচ্ছে যে এই আপ টু 4, কার্বন 4 পর্যন্ত এদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট দুইটাই কিন্তু রুম টেম্পারেচারের নিচে। তাহলে রুম টেম্পারেচারের নিচে যদি কোনো একটা কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, বিশেষ করে স্পেসিফিক বয়েলিং পয়েন্ট যদি অবশ্যই থাকে, কারণ মেল্টিং পয়েন্ট যদি, বয়েলিং পয়েন্ট যদি নিচে থাকে তাহলে মেল্টিং পয়েন্ট অবশ্যই নিচে থাকবে, কারণ আমরা সবসময় জানি যে মেল্টিং পয়েন্ট যত হয় তার থেকে বেশি হয় বয়েলিং পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে বয়েলিং পয়েন্টটাই আমাদের এখানে মেইন ফ্যাক্টর, যে কোনো একটা কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট যদি রুম টেম্পারেচার নিচে থাকে তাহলে সেই কম্পাউন্ডটা অবশ্যই রুম টেম্পারেচারে গ্যাস থাকবে। এরপরে আরেকটা, যে যদি কোনো একটা কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট থাকে রুম টেম্পারেচারের নিচে, কিন্তু বয়েলিং পয়েন্ট যদি থাকে রুম টেম্পারেচারের উপরে, তাহলে সেটা হবে লিকুইড। যেমন দেখো এই যে এটা পেন্টেন, পেন্টেনের রুম টেম্পারেচারের উপরে হলো বয়েলিং পয়েন্ট আর রুম টেম্পারেচারের নিচে হলো মেল্টিং পয়েন্ট, তাহলে সেটা কি হচ্ছে, এই দেখো লিকুইড নাম করে দেওয়া আছে স্পেসিফিক্যালি। তাহলে আমরা এইভাবেই মেনশন করব, যদি কোনো কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট রুম টেম্পারেচারের নিচে থাকে তাহলে সেটা অবশ্যই গ্যাস, যদি বয়েলিং পয়েন্ট রুম টেম্পারেচারের উপরে, মেল্টিং পয়েন্ট নিচে, তাহলে সেটা লিকুইড। আর যদি কোনো কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট রুম টেম্পারেচার উপরে থাকে তাহলে সেটা সলিড পাবো। এটা খুব সিম্পল। ওকে, আরও কতগুলো মেম্বার আমি দেখাই এখানে। যেখানে কার্বনের নাম্বার আছে 11, তাহলে কার্বন নাম্বার আনডেকেন, আমরা ওই যে ডেকেন পর্যন্ত দেখাইছিলাম কার্বন 10, তাহলে আনডেকেন হলো 11, তাহলে তার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট 196, এটা মেল্টিং পয়েন্ট 26, তাহলে সেটা কি হবে যে লিকুইড হবে, কারণ বয়েলিং পয়েন্ট অনেক উপরে আর মেল্টিং পয়েন্ট রুম টেম্পারেচার থেকে অনেক নিচে, অ্যারাউন্ড
প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস নিচে। ওকে, তাহলে আমরা আরেকটা যাই, মনে করো এই যে একটা দেখাচ্ছে যে কার্বন 50 এটার বয়লিং পয়েন্ট হলো 575 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ ভেরি ফার ফ্রম দ্য রুম টেম্পারেচার। এটা আর রুম টেম্পারেচার থেকে এটার মেল্টিং টেম্পারেচারও বেশি, তাহলে এটা অবশ্যই সলিড হবে। এই দেখো এটা সলিড। তো এইভাবে তাহলে আমরা সহজেই বলি যে কোনো একটা কম্পাউন্ডের বয়লিং টেম্পারেচার রুম টেম্পারেচার যদি নিচে থাকে সেটা গ্যাস, তারপরে সেটা যদি বয়লিং টেম্পারেচার রুম টেম্পারেচারের উপরে কিন্তু মেল্টিং টেম্পারেচার আর রুম টেম্পারেচার নিচে তাহলে লিকুইড, আর যদি বয়লিং টেম্পারেচার মেল্টিং টেম্পারেচার রুম টেম্পারেচারের উপরে থাকে তাহলে সেটা সলিড। এখন কথা হলো যে আমরা এখান থেকে যতই নিচের দিকে যেতে থাকবো, দেখো কার্বনের নাম্বার যতই বাড়ছে বয়লিং টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, -162, -89, -42, 0, 36, 69, 98, 126, 151। তো ইভেন তুমি যদি আরো নিচের দিকে যেতে থাকো প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে যে বয়লিং টেম্পারেচার অথবা মেল্টিং টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এর পিছনে কারণটা কি সেটা আমরা এখান থেকে জানবো। যে আসলে যে আমি তো সহজেই বলে দিলাম যে এটা মেল্টিং টেম্পারেচার এত এত, তাহলে সেক্ষেত্রে রুম টেম্পারেচারে কি সলিড থাকবে না লিকুইড থাকবে সেটা তোমরা সবাই জানো। কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে আসলে এই যে একটা সিরিজ যে আমরা হোমোলাগাস সিরিজ অ্যালকেনের সিরিজটা বলেছি, এই সিরিজের আমরা যতই এসব থেকে কার্বনের নাম্বার ইনক্রিজ করতেছি, নাম্বার অফ কার্বন যতই ইনক্রিজ হচ্ছে এদের বয়লিং টেম্পারেচার এবং মেল্টিং টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। তার কারণটা কি? তো অ্যালকেনস এক্সপেরিয়েন্স ইন্টারমলিকুলার ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কি জিনিস এটা তোমাদের কি জানা আছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স কেউ একজন বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা হলো যখন দুইটা মলিকুল অথবা মিনিমাম দুইটা আর কি, যখন মিনিমাম দুইটা মলিকুল, আমরা এখানে কিন্তু আয়ন বলি নাই, দুইটা মলিকুলের কথা বলেছি, যখন দুইটা মলিকুল পাশাপাশি থাকে তখন এদের মধ্যে এদের যে ইলেকট্রনগুলো এইগুলো কিন্তু কমপ্লিটলি ওভারল্যাপ হয় না। তো সেক্ষেত্রে এদের মধ্যে খুব দুর্বল একটা আকর্ষণ থাকে, যেই দুর্বল আকর্ষণটার কারণে এরা পাশাপাশি অবস্থান করে। আর যদি এদের মধ্যে কোনো আকর্ষণ না থাকতো তাহলে ওই মলিকুলগুলোকে তুমি পাশাপাশি রাখতে পারতা না। তো এই যে দুর্বল আকর্ষণ এখানে কিন্তু রিয়াল কোনো বন্ড ফর্ম করে না, তারপরেও কিন্তু এদের মধ্যে মিনিমাম একটা ন্যূনতম একটা থাকে আকর্ষণ থাকে। তো সেই আকর্ষণটাই হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। মানে আমি যদি একটু এরকম করে মানে আমাদের রিয়েল লাইফে বলি যে তোমাদের মধ্যে এখন যে যে 25-26 জন স্টুডেন্ট আসো, এদের প্রথম দিনে তোমাদের যদি ক্লাসে বসায় দেওয়া হয় যে তোমরা কেউ কাউকে চিনো না, তোমাদেরকে ক্লাসে 25টা মানে বেঞ্চের মধ্যে অথবা চেয়ারে 25টা জায়গায় বসতে দেওয়া হলো, তখন তোমাদের মধ্যে বন্ধুত্ব এখনো তৈরি হয় নাই, কারণ তোমরা নিজেরা পাশাপাশি বসো নাই, দেখো নাই, কথাবার্তা হয় নাই। তো সেই কারণে তোমরা পাশাপাশি একই ক্লাসের স্টুডেন্ট ক্লাস ফ্রেন্ড বা বন্ধু, কিন্তু তোমাদের মধ্যে কোনো সম্পর্ক এখনো তৈরি হয় নাই। তো সেই অবস্থাটা যে এদের মধ্যে কোনো আকর্ষণ মানে রিয়ালি নেই বা মানে নেগলিজিবল একটা আকর্ষণ আছে। তো এই যে আকর্ষণটা, তবে এদের মধ্যে একটা আকর্ষণ আছে যে এরা ক্লাসমেট। তো এই যে আকর্ষণ, এই আকর্ষণটাকে আমরা তখন এরকম একটু বলছি। তাহলে দুইটা মলিকুলের জন্য যদি বলি তখন কি হবে যে এই মলিকুলগুলো যদি কোনো ন্যূনতম কোনো আকর্ষণ না থাকতো তাহলে এরা পাশাপাশি থাকতো না, তখন এরা মানে ইনফাইনাইট ডিস্টেন্সে সরে যেত। তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে, এবং এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কিন্তু খুবই দুর্বল ফোর্স, মানে খুব মানে লুজ। যেমন আবার তোমরা আর একটা শুনে থাকবা হাইড্রোজেন বন্ড, মানে হাইড্রোজেন বন্ধন। তো এই হাইড্রোজেন বন্ধনের মধ্যে কি হয় যে এই একটা হাইড্রোজেন মানে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন সেক্ষেত্রে হাইড্রোজেনকে ডোনেট করে অথবা হাইড্রোজেন এটার সাথে শেয়ার করে, মানে সেক্ষেত্রে একটা রিয়াল বন্ডের মতো তৈরি হয়। তো সেই হাইড্রোজেন বন্ডটা কিন্তু অনেক বেশি স্ট্রং কম্পেয়ার টু ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর রিয়াল যে বন্ডগুলো আছে কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অথবা আয়নিক বন্ড, সেগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং। তো সেইগুলোর তুলনায় এই ভ্যান ডার ওয়ালস ফোর্স খুবই লুজ। তো
তো সেই ক্ষেত্রে অ্যালকেনস এক্সপিরিয়েন্স ইন্টারমলিকুলার ভ্যান ডার ওয়ালস ফোর্স, কারণ গ্যাসিয়াস মলিকুল এই কারণে এর মধ্যে মানে আকর্ষণ একদম খুব কম। তো স্ট্রঙ্গার ইন্টারমলিকুলার ভ্যান ডার ওয়ালস ফোর্স গিভস রাইজ টু গ্রেটার বয়েলিং পয়েন্টস অফ অ্যালকেন। মানে যখন তুমি কার্বনের সংখ্যা বাড়াবা, মানে কার্বনের সংখ্যা 1 থেকে শুরু করে নিচের দিকে যেতে থাকো 2 3 4 5 6, তখন নাম্বার অফ কার্বন বৃদ্ধির সাথে সাথে এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যখন বৃদ্ধি পেতে থাকবে তখন তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা বেশি হবে এবং তখন তাদের বয়েলিং পয়েন্টটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো আরেকটা কারণ আছে, দেয়ার আর টু ডিটারমিনেন্টস ফর দ্য স্ট্রেংথ অফ দ্য ভ্যান ডার ওয়ালস ফোর্স, দ্য নাম্বার অফ ইলেকট্রন সারাউন্ডিং দ্য মলিকুল হুইচ ইনক্রিজেস উইথ দ্য অ্যালকেনস মলিকুলার ওয়েট। মানে হলো কি, যে নাম্বার অফ কার্বন যখন বৃদ্ধি পেতে থাকবে তখন অ্যালকেনের মলিকুলার ওয়েট বৃদ্ধি পেতে থাকবে এবং তখন কি হবে, যে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বৃদ্ধি পেতে থাকবে। কারণ হলো কি, যে নাম্বার অফ ইলেকট্রন, যে ওই মলিকুলের নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা তখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো এই নাম্বার অফ ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকা মানে কি, তাদের প্রত্যেকটা অ্যাটমের মধ্যে নাম্বার অফ প্রোটনও আছে। তো নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ প্রোটন সবকিছুই সমান সমান আছে। তো সেই ক্ষেত্রে তখন কি হবে, যে এই ইলেকট্রন এবং প্রোটন এর মধ্যে একটা দুর্বল আকর্ষণ সৃষ্টি হবে এবং সেটা আস্তে আস্তে যখন তোমরা কার্বন নাম্বার ইনক্রিজ করবে তখন সেটা তুলনামূলক আস্তে আস্তে বাড়তে থাকবে। আর একটা হলো সারফেস এরিয়া অফ দ্য মলিকুল, মানে কোনো একটা মলিকুলার সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে যে সেই মলিকুলটা মানে বয়েলিং পয়েন্ট বেশি হবে না কম হবে সেটা বেশি নির্ধারণ করা যাবে আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনস ফ্রম CH4 টু C4H10, মানে মিথেন থেকে বিউটেন পর্যন্ত। তা আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে রুম টেম্পারেচারের কথা বলি, মিথেন থেকে বিউটেন পর্যন্ত অ্যালকেনস আর গ্যাসিয়াস ফ্রম কার্বন 5 টু 12, মানে সরি কার্বন 5, তার মানে 10 থেকে কার্বন 17 যে কম্পাউন্ডটা হয় এই কম্পাউন্ডটা এগুলা লিকুইড অ্যান্ড আফটার কার্বন 18 দে আর সলিডস। As the boiling point of alkane is primarily determined by weight, it should not be surprised that the boiling point has almost a linear relationship with the size of the molecular weight. এই দেখো, এই যে ইনক্রিজ করতেছে এইটা এই দিকটায়, মানে প্রথম দিকে মনে হয় যেন একটা কার্ভ, কিন্তু তারপরে একটা সময় পরে দেখো এখান থেকে চাইলে আমরা মোটামুটি একটা স্ট্রেট লাইন হিসেবেই বলতে পারি। তো স্ট্রেট লাইন, তো এখান থেকে মনে হচ্ছে একটু একটু বাড়ছে, কিন্তু এদিকেও বাড়ছে, কিন্তু সেটা একদম স্ট্রেট লাইনের সাথে বাড়ছে এরকম মনে হয়। তাহলে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি কি, as the boiling point of alkane is primarily determined by weight, it should not be surprised that the boiling point has almost a linear relationship with the size of the molecule. As a rule of thumb, the boiling point rises by 20 to 30 degrees Celsius, মানে প্রত্যেকটা কার্বনের সংখ্যা যার মানে CH2, এই CH2 যখনই বৃদ্ধি পাবে তখন তাদের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট মোটামুটি কতটুকু 20 to 30 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করে। এই হলো একদম মানে সহজ একটা রুল। তার মানে মিথেনের যে মেল্টিং পয়েন্ট মানে তার থেকে ইথেনের 20 বা 30 ডিগ্রি সেলসিয়াস বেশি হবে অ্যাপ্রক্সিমেট, মানে একটা জেনারেল রুল। তো প্রথম দিকে কিন্তু একটু বেশি করে বৃদ্ধি পায়, তো তারপরে পরের দিকে কিন্তু খুব কম। যেমন এটা দেখো, এইটা দেখা যাচ্ছে কত, কার্বনের নাম্বার 6, তো কার্বন নাম্বার 6 যদি হয় তাহলে তার মেল্টিং পয়েন্ট কত আছে, 100 থেকে একটু কম, তাহলে মানে 100 থেকে কম কত, অ্যারাউন্ড 75, তাহলে 75, তারপরেরটা আছে 100, নাম্বার 7টা 100, তাহলে নাম্বার 8টা আছে কত, নাম্বার 8টা অ্যারাউন্ড 120 ম্যাক্সিমাম, মানে 120, তারপরেরটা অ্যারাউন্ড 150। তো এরকম করে দেখা যাচ্ছে কি যে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড এটা বৃদ্ধি পায় বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ কার্বন 1, মানে একটা কার্বনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে, 20 বা 30। আচ্ছা, এ স্ট্রেট চেইন অ্যালকেন উইল হ্যাভ এ বয়েলিং পয়েন্ট হায়ার দ্যান দ্যাট অফ এ ব্রাঞ্চ চেইন। আচ্ছা, এই কথাটা কি, যে যদি কোনো একটা কম্পাউন্ডে মনে করো পেন্টেনের কথা বলি, পেন্টেনের কথা বললে সেক্ষেত্রে এর চেইন আছে 5টা কার্বন কন্টেইনিং। আচ্ছা, এরপরে যখন আমি ওই পেন্টেনের একটা মিথাইল গ্রুপকে একটা মানে ব্রাঞ্চ হিসেবে ইউজ করব তখন সেটার নাম হয়ে যাবে মিথাইল
বিউটেন, তাই না? মিথাইল বিউটেন, যে কোনো একটা পজিশনে মিথাইলের নাম্বার বলবো, সেটা হতে পারে 2 মিথাইল বিউটেন অথবা 3 মিথাইল বিউটেন, এভাবে যাই বলি না কেন, অথবা নর্মালি এখানে 2 এই হবে, কারণ এদিক থেকে করলেও 2 হবে, ওদিক থেকে করলেও 2 হবে, তাহলে 2 মিথাইল বিউটেন এটা। তাহলে এখন আমরা যদি বলি যে এই স্ট্রেট চেইন যে কম্পাউন্ডটা আছে সেই পেন্টেন, তাহলে পেন্টেনের মধ্যে 5টা কার্বন আছে এবং বিউটেন, এই 2 মিথাইল বিউটেন এর মধ্যেও 5টা কার্বন আছে। তাহলে সেই ক্ষেত্রে এদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কার কম বেশি সেটা বলে দিলাম কি, যে যার চেইনটা যত বেশি লম্বা তার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট তত বেশি হবে কম্পেয়ার টু দ্য ব্রাঞ্চ চেইন। এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল কম্পেয়ার আইসোবিউটেন 2 মিথাইল প্রোপেন, যেটার নাম আইসোবিউটেন মানে হলো 2 মিথাইল প্রোপেন অ্যান্ড এন বিউটেন। এন বিউটেন হলো নরমাল, যেটা আমি একটু আগে বলছিলাম যে পেন্টেন আর বিউটেন 2 মিথাইল বিউটেন, ঠিক এক্স্যাক্টলি হুইচ বয়েল অ্যাট, মানে আইসোবিউটেন বয়েল করে -12 ডিগ্রি সেলসিয়াসে আর এন বিউটেন বয়েল করে 0 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই দুটার মধ্যে বেশি টেম্পারেচার কোনটা? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হলো এন বিউটেন, নর্মাল বিউটেন, যেটা যার মধ্যে কোনো ব্রাঞ্চ নেই। তাহলে ব্রাঞ্চ থাকলে সেক্ষেত্রে তার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট তুলনামূলক একটু কম হবে। আবার একটা বলেছে কি 2,2 ডাইমিথাইল বিউটেন অ্যান্ড 2,3 ডাইমিথাইল বিউটেন বয়েল at 50 and 58 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি। মানে 2,2 ডাইমিথাইল, এটাকেই 2,2 ডাইমিথাইল এবং 2,3 ডাইমিথাইল দুইটাই কিন্তু দুইটা ব্রাঞ্চ আছে, দুইটার মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে। তো সেই ক্ষেত্রে কার বয়েলিং পয়েন্ট কত কম বেশি? এই 2,2 ডাইমিথাইলেরটা বয়েলিং পয়েন্ট কম, 2,3 ডাইমিথাইলেরটা বয়েলিং পয়েন্ট বেশি। কারণ কি? কারণ হলো কি যে এই 2,2 দেখো দিস 58 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি ফর দ্য ল্যাটার কেস 2 মলিকুলস, এই যে এইটার ক্ষেত্রে 2,3 ডাইমিথাইলের জন্য 2,3 ডাইমিথাইল বিউটেন ক্যান লক ইনটু ইচ আদার বেটার দ্যান ক্রস শেপড। মানে হলো কি যে এই যে 2,3 ডাইমিথাইল, তাহলে 2,3 ডাইমিথাইলে মিথাইল গ্রুপ দুইটা আছে সেকেন্ড কার্বন এবং থার্ড কার্বনের সাথে। তো তখন এই সেকেন্ড কার্বন এবং থার্ড কার্বনের সাথে মিথাইল মলিকুলগুলো, মিথাইল রেডিকাল যখন যুক্ত থাকছে তখন এর স্টেবিলিটিটা অনেকটা বেশি হচ্ছে। তো স্টেবিলিটি বেশি হওয়ার কারণেই এর বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট তুলনামূলক একটু বেশি হবে কম্পেয়ার টু আমরা আর একটা যে কম্পাউন্ডটা বলছি 2,2 ডাইমিথাইল, কারণ মিথাইল রেডিকাল দুইটা একই কার্বনে, সেকেন্ড কার্বনে এটা যুক্ত আছে, যে কারণে এই কম্পাউন্ড 2,2 ডাইমিথাইল বিউটেনের থেকে 2,3 ডাইমিথাইল বিউটেনের মেল্টিং পয়েন্ট একটু বেশি হবে। ফর দ্য ল্যাটার ওটা হলো। অন দ্য আদার হ্যান্ড সাইক্লোঅ্যালকেনস, আচ্ছা সাইক্লোঅ্যালকেন যেগুলো আছে সেই সাইক্লোঅ্যালকেনগুলোর মেল্টিং পয়েন্ট আর একটু বেশি হবে। কারণ কি? কারণ হলো সাইক্লিক, তোমরা যখন মানে 3জন 4জন মানুষ একসাথে মিলে 2 হাত ধরে ধরে একটা সাইকেল তৈরি করো, তখন সেইটা যত শক্ত হবে, একজন মানুষ অথবা আলাদা আলাদা মানুষ যদি ইন্ডিভিজুয়ালি থাকে তখন তাদের মানে শক্তি, মানে আমরা এইখানে বাংলায় বলি যে একতাই বল, ওরকম একটা কথা, যে যখন সাইকেল তৈরি হবে তখন সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকবে এবং স্টেবিলিটি বেশি হবে, যে কারণে তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট রিলেটিভলি বেশি হবে। সো যদি আমরা বলি সাইক্লোঅ্যালকেন, যে কোনো একটা মলিকুলের কথা বলি, সাইক্লোবিউটেন অথবা এন বিউটেন, এন বিউটেনের কথা বলো, তো সেক্ষেত্রে এন বিউটেন এবং সাইক্লোবিউটেন, এই সাইক্লোবিউটেনের তখন মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট বেশি হবে কম্পেয়ার টু এন বিউটেন। ওকে, আচ্ছা এখন মেল্টিং পয়েন্ট যা বলেছি ঠিক একই জিনিস, ওই বয়েলিং পয়েন্টের মতোই। তো মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের মধ্যে নতুন কোনো ডিফারেন্স নেই, জাস্ট যে দেয়ার is one significant difference between boiling points and melting points. Solids have more rigid and fixed structure than liquids. আচ্ছা, তো এখন যেটা বলছে যে সলিডের ক্ষেত্রে মলিকুলগুলো একটু বেশি হয়, মানে মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ শক্তি একটু বেশি থাকার কারণে এগুলো মোর রিজিড বা ফিক্সড স্ট্রাকচার থাকে লিকুইডের তুলনায়। দিস রিজিড স্ট্রাকচার রিকোয়ার্স এনার্জি টু ব্রেক ডাউন। মানে ওই যে সলিডগুলো আমরা যেমন একটু আগে বলেছি যে যেই কম্পাউন্ডের নাম্বার অফ কার্বন একটা একটা করে ইনক্রিজ করলে তখন বয়েলিং পয়েন্টটা কত করে 20 to 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, কিন্তু সলিডের ক্ষেত্রে তখন এটার মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টটা আর একটু বেশি করে বৃদ্ধি পাবে।
কারণ এই যে যখন আমার সলিড বললাম, সলিড বললে তখন এর স্ট্রাকচারটা অনেক বেশি রিজিড হয় এবং এই রিজিড স্ট্রাকচারটা ভাঙার জন্য তোমাকে এক্সট্রা কিছু এনার্জি দিতে হবে, তো তখন তার মেল্টিং টেম্পারেচারটা একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস আছে, the odd numbered alkanes have a lower trend in melting point than even numbered alkanes। এই কথাটা একটা মজার জিনিস যে odd number alkane মানে যেই অ্যালকেনের কার্বন নাম্বার হলো অড, অড মানে 1 3 5 7, আর যেগুলো ইভেন নাম্বার আছে, তাহলে ইভেন নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে, the melting point than even number alkanes, the number alkanes have lower। তাহলে যেগুলোর 1 3 5 7 এইরকম যে কম্পাউন্ড গুলো আছে, এই কম্পাউন্ড গুলোর মেল্টিং পয়েন্টটা রিলেটিভলি একটু কম কম্পেয়ার টু দ্য ইভেন নাম্বার। কারণ দুইজন বন্ধু থাকলে তার আকর্ষণ শক্তিটা বেশি হয়, তিনজন থাকলে আরেকটু বেশি হবে, কিন্তু চারজন থাকলে তার থেকে বেশি হবে। এই হলো কথা, যে ইভেন অড নাম্বার থাকলে যতটুকু হবে তো তার থেকে বেশি হবে ইভেন নাম্বার থাকলে রিলেটিভলি। আচ্ছা, এই দেখো, the odd number alkanes pack less well and so the looser organized solid packing structure requires less energy। কারণটা কি, যে আমি যে বললাম যে বন্ধু দিয়ে বুঝাইলাম, তো সেখানে এখানে বলে দিছে যে যদি অড নাম্বার অ্যালকেন থাকে তাহলে তার মেল্টিং টেম্পারেচারটা কম হবে। কারণ হলো কি যে দ্য অড নাম্বার অ্যালকেনস প্যাক লেস ওয়েল, মানে খুব সুন্দরভাবে এটা থাকে না, প্যাক থাকে না। আর এসের ক্ষেত্রে ইভেন নাম্বারগুলো ভালো প্যাক থাকে, যে কারণে এর মেল্টিং পয়েন্টটা বেশি হয়। আচ্ছা, কন্ডাক্টিভিটি অ্যান্ড সলিউবিলিটি। আচ্ছা, এই কন্ডাক্টিভিটিটা কি জিনিস? কন্ডাক্টিভিটি হলো যে ইলেকট্রিসিটি কেউ কন্ডাক্ট করতে পারে কিনা। তো এখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য কোনো একটা কম্পাউন্ডের মধ্যে অথবা কোনো একটা সাবস্ট্যান্স অথবা মেটাল যার মধ্যেই বলি না কেন, তার মধ্যে কি থাকতে হবে, ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন, এখন অ্যালকেনগুলো কি কি দিয়ে তৈরি হচ্ছে, একটা কার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন। তাহলে কার্বনের 4টা ইলেকট্রন অলরেডি কিসের সাথে, এই sp3 হাইব্রিডাইজড বা হাইব্রিডাইজড বলি, তা sp3 হাইব্রিডাইজড সবগুলোর এনার্জি সমান। তো এখন sp3 হাইব্রিডাইজড হলে এবং তখন কি করে, ওই কার্বনগুলো sp3 হাইব্রিডাইজড কার্বন হয় অন্য কোনো কার্বনের সাথে বন্ড শেয়ার করে অথবা অন্য কোনো হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে। তো সেক্ষেত্রে এদের কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। তো ফ্রি ইলেকট্রন না থাকার কারণে এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, নট ইভেন ইন লিকুইড স্টেটে। লিকুইড স্টেটেও কিন্তু এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো কি যে অ্যালকেন ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন গ্যাসিয়াস, লিকুইড অর ইভেন সলিড স্টেটে। তো সেই কথা হলো যে যখন আমরা ওই যে কোনো প্লাস্টিক বলি, যে কোনো মোম অথবা এরকম যে কোনো সাবস্টেন্স, এগুলো কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। আচ্ছা, সলিউবিলিটি। সলিউবিলিটিটা কি জিনিস, যে সলিউবিলিটি হলো কোনো একটা কম্পাউন্ড যে কোনো একটা সলভেন্টের মধ্যে এটা ডিজলভ করার যে ক্যাপাসিটি, তো সেই ডিজলভ হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলি সলিউবিলিটি। তো সেই সলিউবিলিটি, এখন তোমরা আমাকে একটু বলো যে এই অ্যালকেনগুলো, যে কোনো একজন আমাকে বলো যে অ্যালকেন কি ওয়াটারের মধ্যে সলিউবল হবে? আমার ডিসপ্লেটা দেখাবো না এখন, বলো। হ্যাঁ, নো স্যার। নো, কেন হয়, কেন হবে না? স্যার চেষ্টা করো। অ্যালকেন জৈবগুলা, হ্যাঁ, জৈব মানে জৈব। আচ্ছা, তোমার হয়তোবা আইডিয়াটা আছে কিন্তু তুমি নিজেকে প্রকাশ করতে পারছো না। তো এই জন্যই কিন্তু মানে মানুষের সাথে কথা বলা, মানুষের সামনে প্রেজেন্ট করা, এইগুলোও কিন্তু তোমাদের পড়ালেখার একটা বিশেষ অংশ। তো আমার যদি কখনো সুযোগ হয় তোমাদেরকে আমি, হ্যাঁ, অন্য কেউ কিছু বলতেছ? হ্যালো, অন্য কেউ কিছু বলছো? শুনতে পাচ্ছি না। জৈব অণুগুলো হচ্ছে জৈব দ্রবণে দ্রবীভূত হয়। আচ্ছা, জৈব দ্রবণে দ্রবীভূত হয়, সেটার মানেটা কি, আসলে মেইন জিনিসটা কি সেটা তোমাকে বলতে হবে। মানে হলো যে পোলারিটি, পোলারিটি, যে এই যে আমাদের অ্যালকেনগুলো,
অ্যালকেনগুলো কখনোই পোলার নয়, যে এই কার্বন এবং হাইড্রোজেন এর মধ্যে অথবা কার্বন কার্বন বন্ড ফর্ম করে, তো এরা মানে অলমোস্ট নন পোলার। তো নন পোলারের মধ্যে যদি নন পোলার কম্পাউন্ড যদি কোনো পোলার কম্পাউন্ডের মধ্যে দেওয়া হয়, পানি একটা পোলার কম্পাউন্ড। কেন পোলার সেটা আমি যদি বলি, যে পোলার কম্পাউন্ড হয় তখনই যখন পিরিয়ডিক টেবিলের দুইটা এলিমেন্ট অথবা রেডিক্যাল যখন তারা বন্ধন গঠন করে, যেমন পানি করতে গেলে তখন কি হয়, অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে অক্সিজেন এর ইলেকট্রোনেগেটিভিটি এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি, দুইটার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে অনেক বেশি। যেমন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি মেবি 3.5 আর হাইড্রোজেনের হলো 2.1। তাহলে এখন দেখো ইলেকট্রোনেগেটিভিটিটা মানেটা কি। ইলেকট্রোনেগেটিভিটি হলো যে যখন মানে কে কত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে, সেটা হলো ইলেকট্রোনেগেটিভিটি। আর ইলেকট্রন অ্যাফিনিটি হলো কে কত দ্রুত ইলেকট্রন করতে পারবে, মানে অ্যাকসেপ্ট করতে পারবে। এখন আমরা এই ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি এইগুলোর সাথে একটু কম্পেয়ার করে যে এই পোলারিটিটা হিসাব করব, যে পোলারিটিটা হিসাব করতে গেলে যখন কোনো একটা কম্পাউন্ড ফর্ম করবে তখন শেয়ার করা ইলেকট্রনগুলো কে কার দিকে বেশি করে টেনে নেবে, অ্যাট্রাক্ট করবে। যেমন যখন ওয়াটার মলিকুল ফর্ম করে, তো ওয়াটারের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বলেছি 3.5 এবং হাইড্রোজেনের হলো 2.1। তার মানে কি, যে অক্সিজেন এই যে শেয়ার করা, এই বন্ডটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড, তাই না? পানির মধ্যে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, তাহলে কোভ্যালেন্ট বন্ড মানে হলো এদের অক্সিজেন একটা ইলেকট্রন শেয়ার করে আর হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে। এর মাধ্যমে কিন্তু হাইড্রোজেনের আউটারমোস্ট শেলে 2টা ইলেকট্রন এবং অক্সিজেনের আউটারমোস্ট শেলে ওই 7টা ইলেকট্রন হয়, আর 2টা হাইড্রোজেনের সাথে হলে তখন 8টা ইলেকট্রন হয়ে যায়। আচ্ছা, তো এখন এই যে পানি, এই পানির মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার কারণে শেয়ার করা ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে বেশি করে টেনে নেয়। তখন ওই শেয়ার করা ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি থাকে, মানে বেশি এরিয়া জুড়ে থাকে, তখন সেখানে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, আর হাইড্রোজেনের মধ্যে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তো এই হলো পোলারিটি, যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ চার্জ যদি সৃষ্টি হয়, তাহলে একটা মেরুকরণ সৃষ্টি হলো, যেটাকে আমরা বলি পোলারাইজেশন। তাহলে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি এই পোলারাইজেবিলিটি থাকে, তাহলে সেই কম্পাউন্ডকে বলবো আমরা পোলার কম্পাউন্ড। তাহলে পোলার কম্পাউন্ডগুলো পোলার কোনো সলভেন্টের মধ্যে অ্যাড করা হলে সেটা ডিজলভ হবে, আর নন পোলারগুলো নন পোলারের মধ্যে ডিজলভ হবে। পোলার নন পোলারের মধ্যে ডিজলভ হবে না, নন পোলার পোলারের মধ্যে ডিজলভ হবে না। জাস্ট মানে পোলার পোলার, নন পোলার নন পোলার, এটা মনে রাখতে হবে। যে যেই কম্পাউন্ডটা পোলার কম্পাউন্ডের মধ্যে, মানে যদি আমাদের এই যে অ্যালকেনগুলো বলেছি, অ্যালকেনগুলো নন পোলার, এই কারণে অ্যালকেনগুলো যখন আমরা অন্য কোনো একটা পোলার কম্পাউন্ডের মধ্যে অথবা পোলার সলভেন্টের মধ্যে ডিজলভ করব, তখন এটা ডিজলভ হবে না। সোজা কথায় পানির মধ্যে এটা ডিজলভ হবে না। তো ঠিক একইভাবে যখন তুমি এই যে অ্যালকেনগুলো অথবা এই যে আলাদা, বলো, আলাদা আলাদা রকম হলে তাহলে কি কম হবে? খুবই কম হবে, খুবই কম হবে। যেমন তুমি পানির মধ্যে কেরোসিন দিলে ওই কেরোসিনটা কি হয়, উপরে ভেসে থাকে, জাস্ট একটু গন্ধটা মনে হবে, কিন্তু বাস্তবে তুমি চাইলে কেরোসিনটাকে মোটামুটি 90% বা 95% অথবা 99% তুমি এটাকে রিমুভ করতে পারবা। তো এটা ডিজলভ হবে না, জাস্ট ওটার গায়ে একটু গন্ধটা লেগে থাকবে, তো সামান্য। তো সেটাকে আমরা সলিবিলিটি বলবো না। তো এই কথাই, যে যখন পোলার কম্পাউন্ডগুলো পোলার কম্পাউন্ডে দিবা, তখন সেটা কি হবে, ডিজলভ হবে। তো অ্যালকেনগুলো নন পোলার হওয়ার কারণে এগুলো অ্যালকেনগুলো নন পোলারের মধ্যে ডিজলভ হবে না, পানির মধ্যে ডিজলভ হবে না। তো আর কেন কেরোসিন অথবা এরকম যে কোনো অ্যালকেন পানির মধ্যে দিলে সেটা ভেসে থাকে কেন, এটা একটা সহজ কোশ্চেন। তো সে ডেনসিটিটা আমি কি এখনো বলেছি? না, ডেনসিটির দিকে যাইনি এখনো। আচ্ছা, বয়েলিং পয়েন্ট বলেছি, ডেনসিটিটা এইখানে আছে, দেখো এইখানে ডেনসিটি, যে যত কার্বন আছে, কার্বন কন্টেনিং অ্যালকেনগুলো আছে, এদের ডেনসিটিটা এই দেখো, ডেনসিটি হলো কেজি পার মিটার কিউব।
তাহলে কেজি পার মিটার কিউব যদি আমরা ডেনসিটি হিসাব করি নরমালি, যে এক ডেনসিটিটার ডেফিনিশনটা কি তোমরা জানো নিশ্চয়ই, যে 1 মিটার কিউব কোনো সাবস্ট্যান্সের ওয়েট, মানে ওজন, ওজন না বলি, বাংলায় বললে ওজন হয়ে যায়, কিন্তু এটা ম্যাস। 1 মিটার কিউব, 1 মিটার কিউব কোনো সাবস্ট্যান্সের ম্যাস কত কেজি, সেটাই হলো এটা ডেনসিটি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি মিথেনের ডেনসিটি মাত্র 0.656 কেজি। তাহলে এই ক্ষেত্রে আস্তে আস্তে আমরা যতই নিচের দিকে যেতে থাকি, যে এদের ডেনসিটিটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তো ডেনসিটিটা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু দেখবা যে কার্বনের নাম্বার যতই বৃদ্ধি পেতে থাকুক, এই দেখো কার্বনের নাম্বার 70 পর্যন্ত চলে আসছে, কার্বনের নাম্বার 70, তারপরেও কিন্তু এর ডেনসিটি কখনোই 1000 পর্যন্ত যায়নি। মানে এই যত অ্যালকেন আছে সারা পৃথিবীতে, যত রকমের অ্যালকেন আছে, কোনো অ্যালকেনের ডেনসিটি কিন্তু পানির সমান নয়। পানির ডেনসিটি কত? 1000 কেজি পার মিটার কিউব। তো সেই ক্ষেত্রে আমরা বলবো তোমার যত দুনিয়াতে যত অ্যালকেন আছে না কেন, সেই অ্যালকেনকে পানিতে ছড়িয়ে দিলে পানির উপরে এটা ভেসে থাকবে, হয় পার্শিয়ালি অথবা মানে স্লাইটলি, কিন্তু পানির মধ্যে কখনোই এটা ডুবে যাবে না। কারণ ডেনসিটি পানির বেশি থাকার কারণে ওই পানি কি করবে, একে উপরের দিকে ভাসিয়ে রাখবে। আচ্ছা, তো এই কথাটাই আমি যে প্রশ্ন করেছিলাম, যে যে কোনো অ্যালকেনকে আমরা যদি পানির মধ্যে করি, ছেড়ে দেই, তাহলে সেই অ্যালকেনটা অবশ্যই পানির উপরে ভেসে থাকবে, সেটা হোক গ্যাস হোক, লিকুইড হোক, সলিড হোক, যাই হোক না কেন। কারণ কোনো অ্যালকেনের ডেনসিটি পানির সমান নয় বা পানির থেকে বেশি নয়। আচ্ছা, তাহলে এটা হলো the density of alkanes usually increases with the number of carbon atoms but remains less than that of water। যে কথাটা আমি বলেছি, যে কার্বনের অ্যালকেনের ডেনসিটি কখনোই পানির ডেনসিটির সমান হতে পারে না। এই কারণেই আমাদের কখনোই যে কোনো অ্যালকেনকে পানির উপরে ছেড়ে দিলে সেটা কখনোই পানির নিচে তলিয়ে যাবে না বা ডুবে যাবে না। আচ্ছা, তো এই হলো আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে you are welcome।